সমস্যা ভিত্তিক প্রশ্ন যা যারা বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সনদের জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর বিগত সালে যে সমস্যা ভিত্তিক প্রশ্নগুলো এসেছিল আজকে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেগুলো কত ধারায় আছে, কি কি বিষয়ে আছে সেগুলো আজকে আলোচনা করবো। 1 নম্বর সমস্যাভিত্তিক প্রশ্ন, চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। অধিকতর তদন্তর আবেদন করে। আদালত আবেদনটি নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে। এক্ষেত্রে কয়ের প্রতিকার কি, এটা কত ধারায় ফৌজদারি কার্যবিধি, এটা কত ধারার মধ্যে আছে, এটা হলো সমস্যাভিত্তিক প্রশ্ন। আর বিচার্য বিষয় হচ্ছে যে কয়ের প্রতিকার কি। তাই আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত, ঘটনায় তার কয়ের অধিকতর তদন্তের আবেদনের উপর ভিত্তি করে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 173-3 খ ধারা অনুযায়ী আদালত অধিকতর তদন্তর নির্দেশ দিতে পারেন, কিন্তু আদালত তা না করে আবেদনটি নামঞ্জুর করে পুলিশ প্রতিবেদন গ্রহণ করে। এই অবস্থায় ফৌজদারি কার্যবিধি 1898 এর 435 ধারার অধীনে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। অধিকতর তদন্তের আবেদন করে। আদালত আবেদনটি নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে। এক্ষেত্রে কয়ের প্রতিকার কি? তাহলে এক্ষেত্রে কয়ের প্রতিকার হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 425 ধারার অধীনে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবে। এটা সমস্যাভিত্তিক প্রশ্ন নাম্বার 1। এবার 2, গুলিস্তানের সম্মুখে রাস্তায় 1/12/2010 তারিখ সকাল 8টায় ক্ষয়ের দস্তখতকৃত এবং বাহককে প্রদত্ত একটি চেক কুড়িয়ে পান। 3 দিন পর ব্যাংকে চেকটি ভাঙানোর জন্য কে দেয়, কিন্তু ক্ষয়ের অনুরোধ অনুসারে উক্ত ব্যাংক পুলিশের নিকটে কে ধরিয়ে দেয়। এই ঘটনার ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে একটি অভিযোগনামা গঠন করুন। এটা হচ্ছে ঘটনার বিবরণ। আর অভিযোগ গঠন হচ্ছে উল্লিখিত ঘটনার ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে একটি অভিযোগনামা নিচে গঠন করা হল। জনাব আব্দুর রহমান, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, কক্সবাজার আদালত, ফৌজদারি মামলা নং 10/2018, তারিখ 27 মার্চ 2018। আমি জনাব আব্দুর রহিম, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, কক্সবাজার এর আদালত। এত দ্বারা আপনি জনাব কে নিম্নলিখিত রূপে অভিযুক্ত করছি যে আপনি 1/12/2010 তারিখে সকাল 8টায় গুলিস্তানের সম্মুখের রাস্তায় ক্ষয়ের দস্তখতকৃত এবং বাহককে প্রদত্ত একটি চেক কুড়িয়ে পান এবং তার 3 দিন পর ব্যাংকে চেকটি ভাঙানোর জন্য দেন। এর দ্বারা দণ্ডবিধি 1860 এর 403 ধারার অধীনে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার অপরাধ করেছেন এবং তা আমার কর্তৃক পরিচালিত আদালতে বিচার্য। এর দ্বারা আমি নির্দেশ দিচ্ছি যে এই অভিযোগে আপনার বিচার অনুষ্ঠিত হবে। গঠিত অভিযোগ আপনাকে পাঠ ও ব্যাখ্যা করে শোনানো হয়েছে এবং আপনি তা শুনেছেন। আপনি কি আপনার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করেন? এখন বলতেছে আমি আমার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করি, আমি ভবিষ্যতে আর এমন অপরাধ করব না, আমি ক্ষমা চাই। এবং অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষর বা টিপসই, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও তারিখ।
3 নম্বর, দণ্ডবিধি 1860-এর 326 ধারার গুরুতর আঘাতের অভিযোগে এক্স এর শাস্তি হয়। উক্ত আঘাতের ফলশ্রুতিতে পরবর্তীতে জখমী ব্যক্তি অর্থাৎ এক্স মৃত্যুবরণ করে। নরহত্যার অভিযোগে পরবর্তীতে এক্স এর বিচার করা যাবে কিনা, এটা হচ্ছে বিচার্য বিষয় হচ্ছে নরহত্যার অভিযোগে পরবর্তী এক্স এর বিচার করা যাবে কিনা। আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত দিক ফৌজদারি কার্যবিধি 1898-এর 403-এর 3 ধারায় বলা হয়েছে, 403-এর 3 উপধারায় বলা হয়েছে, যখন কোনো কার্য দ্বারা শ্রেষ্ঠ অপরাধে কোনো কেউ দণ্ডিত হয় এবং উক্ত কার্য এর প্রতিক্রিয়ার সমন্বয়ে তদাপেক্ষা ভিন্ন ধরনের একটি অপরাধের সৃষ্টি হয়, তখন উক্ত প্রতিক্রিয়া না ঘটে থাকে বা ঘটেছে বলে আদালত অবগত না থাকলে তাকে এইরূপ শেষোক্ত অপরাধের পরবর্তীতে বিচার করা যাবে। এখানে আঘাতের ফলশ্রুতিতে বিচারের পর জখমী ব্যক্তি অর্থাৎ এক্স মৃত্যুবরণ করায় নতুন একটি অপরাধের উৎপত্তি হয়েছে। তাই এখানে নরহত্যার অভিযোগের পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি 1898-এর 403-এর 3 উপধারা অনুযায়ী পরবর্তীতে এক্স এর বিচার করা যাবে। 3 নম্বর প্রশ্ন, এ চুরির দায়ে অভিযুক্ত হল। বিচার চলাকালে সাক্ষ্য যদি ইহা প্রকাশ পায় যে এর অপরাধমূলক বিশ্বাস ভেঙে অপরাধ সংগঠন করেছে, আদালত ওই মামলায় একে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? এটা হচ্ছে আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত। ফৌজদারি কার্যবিধি 1898-এর 237 ধারায় বলা হয়েছে, আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত হয় সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যাবে। তাহলে অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে, তার জন্য অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। তাই যেহেতু চুরির অভিযোগে বিচার চলাকালে সাক্ষ্য প্রকাশ পায় যে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠন করেছে, তাই আদালত একে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে। এবার 4 নম্বর প্রশ্ন, কে এলকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে এবং উদ্ধার করতে যে এম একজন কনস্টেবল যার হেফাজতে এল ছিল তাকে গুরুতর আহত করে। এক্ষেত্রে কে কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে? উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারায় বিচার কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে? যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী? আবার বলি, কে এলকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে এবং উদ্ধার করতে যে এম একজন কনস্টেবল যার হেফাজতে এল ছিল তাকে গুরুতর আহত করে। এক্ষেত্রে কে কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে? উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারায় বিচার কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে? যদি তাই হয় সেটা আইনের কোন বিধান অনুযায়ী? বিচার্য বিষয়, এখানে কে কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে? 2 নম্বর, উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারার বিচার কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে? 1 নম্বর, আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত। 1 নম্বর,
এখানে কে কর্তৃক প্যানেল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে কে কর্তৃক প্যানেল কোডের অধীনে 2টি অপরাধ সংঘটিত হয়েছে। দণ্ডবিধি 1860-এর 225 ধারার অধীনে আইনসঙ্গত গ্রেপ্তারে বাধা দেওয়া বা বিঘ্ন সৃষ্টি করার অপরাধ এবং 333 ধারার অধীনে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আহত করার অপরাধ। 2 নম্বর বিচার্য বিষয় ছিল যে উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচার কে কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে। হ্যাঁ, তাকে বিচারের সম্মুখীন করা যেতে পারে। উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচার কে কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে, কারণ ফৌজদারি কার্যবিধি 1898-এর 235-এর 1 উপধারায় বলা হয়েছে, যদি পরস্পর সংগঠিত কতগুলো কাজ পরস্পরের সঙ্গে এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে কাজগুলো একটি মাত্র কাজের শামিল এবং একই ব্যক্তি যদি উক্ত কার্য সম্পৃক্ত বিষয়ে একাধিক অপরাধ করে, তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করে একটি মাত্র মামলার বিচার করা যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কে কর্তৃক প্যানেল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে। এটা হচ্ছে দণ্ডবিধি 1860-এর 225 ধারার অধীনে আইনসঙ্গত গ্রেপ্তারে বাধা দেওয়া বিঘ্ন সৃষ্টি করার অপরাধ একটা হচ্ছে দুই নম্বর। তারপর আবার হচ্ছে দণ্ডবিধি 333 ধারার অধীনে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আহত করার অপরাধ। দণ্ডবিধির 2টো অপরাধ সংঘটিত হয়েছে, একটা হচ্ছে 225 ধারা এবং একটা হচ্ছে 333 ধারা। আর উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারায় বিচার কে কে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে। হ্যাঁ, পারে। উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচার কে কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি 1898-এর 235-এর 1 ধারায় বলা হয়েছে, যদি পরস্পর সংগঠিত কতগুলো কাজ পরস্পরের সঙ্গে এরূপ সম্পর্কযুক্ত হয় যে কাজগুলো একটি মাত্র কাজের শামিল এবং একই ব্যক্তি যদি উক্ত কার্য সম্পৃক্ত বিষয়ে একাধিক অপরাধ করে, তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করে একটি মাত্র মামলা বিচার করা যাবে। তার 5 নম্বর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মর্ম তথ্য পেল যে জেড আত্মহত্যা করেছে। পুলিশ কর্মকর্তা উক্ত মামলায় কিভাবে অগ্রসর হবে, কখন পুলিশ কর্মকর্তার নিকটে মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়। এটা হচ্ছে ঘটনা। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মর্মে তথ্য পেল যে জেড আত্মহত্যা করেছে। পুলিশ কর্মকর্তা উক্ত মামলায় কিভাবে অগ্রসর হবে, কখন পুলিশ কর্মকর্তার নিকট মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়, আলোচনা করো। তাহলে বিচার্য বিষয় হচ্ছে পুলিশ কর্মকর্তা উক্ত মামলায় কীভাবে অগ্রসর হবে। আর 2 নম্বর হচ্ছে কখন পুলিশ কর্মকর্তার নিকট মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়। আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত, ফৌজদারি কার্যবিধি 1898-এর 174 ধারা অনুযায়ী সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রুতাল তদন্তের জন্য ক্ষমতা প্রদত্ত নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওই সংবাদ দিবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেখানে উক্ত রূপে মৃত ব্যক্তির লাশ রয়েছে সেই স্থানে গমন করবেন এবং সেখানে নিকটবর্তী 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত করবেন। উক্ত মৃত ব্যক্তির দেহে ক্ষত অঙ্গভঙ্গি মানে থেতলানো, আঁচড়ানোর দাগ বা অন্য অন্য ক্ষত চিহ্ন বর্ণনা করে এবং যে উপায়ে বা যে অস্ত্র বা যন্ত্রপাতির দ্বারা ওইরূপ আঘাত বা ক্ষত চিহ্নাদি সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে তা উল্লেখ করে মৃত্যুর দৃশ্যমান কারণ সম্পর্কে একটি রিপোর্ট প্রণয়ন করবেন। তবে সরকার ভিন্ন কোনো নির্দেশ না দিলে শত্রুর তৎপরতার কারণে কারো মৃত্যু হলে তখন কোনো তদন্ত করা বা রিপোর্ট প্রণয়ন করা বা শ্রুতাল করার
ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটকে সংবাদ প্রদান করার প্রয়োজন হবে না। উক্ত পুলিশ অফিসার ও উপস্থিত ব্যক্তিগণ বা তাদের মধ্যে যারা রিপোর্টের বর্ণনা সম্পর্কে একমত হন তারা রিপোর্টে স্বাক্ষর করবেন এবং সঙ্গে সঙ্গে তা জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করতে হবে। 2 নম্বর, কখন পুলিশ কর্মকর্তার নিকটে মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়। ধারা 174 অনুযায়ী মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে বা অন্য যে কোনো কারণে পুলিশ অফিসার উক্তরূপ করা প্রয়োজনীয় সমীচীন বলে বিবেচনা করলে তিনি লাশটি পরীক্ষার জন্য নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন ডাক্তার নিকটে পাঠাবেন। যদি আবহাওয়ার অবস্থা বা দূরত্বের জন্য লাশটি রাস্তায় পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে যার ফলে লাশ পরীক্ষা করা অর্থহীন হয়ে পড়বে তাহলে তা পাঠানোর প্রয়োজন হবে না। তাহলে আমরা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 174 ধারা অনুযায়ী সংবাদ পাওয়ার সাথে সাথে সুরুথাল তদন্তের জন্য ক্ষমতা প্রদত্ত নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওই সংবাদ দিবেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, যে 174 ধারা অনুযায়ী সংবাদ পাওয়ার সাথে সাথে সুরুথাল তদন্তের জন্য ক্ষমতা প্রদত্ত নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওই সংবাদ দিবেন। এবং 174 ধারা অনুযায়ী মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে বা অন্য যে কোনো কারণে পুলিশ অফিসার উক্তরূপ করা প্রয়োজনীয় বা সমীচীন বলে বিবেচনা করলে তিনি লাশটি পরীক্ষার জন্য নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন ডাক্তারের নিকটে পাঠাবেন। যদি আবহাওয়ার অবস্থা ও দূরত্বের জন্য লাশটি রাস্তায় পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে যার ফলে লাশ পরীক্ষা করা অর্থহীন হয়ে পড়বে তাহলে তা পাঠানোর প্রয়োজন হবে না। এবার দেখব দুজন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। 1 সপ্তাহ পর এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালত পূর্বের 2 জন সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে নালিশ দাখিল করে। ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবে। তাহলে 2 জন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। 1 সপ্তাহ পর আসিয়া এর স্বামী বি একই ঘটনার বর্ণনা ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বের 2 জন সহ মোট 4 জনের বিরুদ্ধে নালিশ দাখিল করে। তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশের বিষয়ে কিভাবে অগ্রসর হবে। আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত ফৌজদারি কার্যবিধি 1898-এর 205-এর ডি ধারা বলা হয়েছে, পুলিশ রিপোর্ট ব্যতীত বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য কোনোভাবে রুজুকৃত মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকটে দৃষ্টিগোচর করা হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধটি সম্পর্কে একটি পুলিশি তদন্ত চলেছে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারকে তলব করবেন। তাহলে আমরা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 205 ধারার বলা হয়েছে, পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকটে দৃষ্টিগোচর করা হয় যে তার আদালত অনুসন্ধান বা বিচারাধীন অপরাধটি সম্পর্কে একটি পুলিশি তদন্ত চলছে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট তার দ্বারা পরিচালিত অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। সুতরাং উল্লেখিত ঘটনায় এর স্বামী বি কর্তৃক দায়েরকৃত সিআর মামলাটি স্থগিত করে কর্তৃক দায়েরকৃত মামলায় পুলিশ রিপোর্ট দাখিল করার নির্দেশ দিবেন। এবার দেখি আসামি এর বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে। মানে আসামি করিমের বিরুদ্ধে চুরি করার অভিযোগে এনে অভিযোগ গঠন করা হয়েছে। তো অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাসভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে কি?
যাবে কি না। তো আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত, ফৌজদারি কার্যবিধি 1898 237 ধারায় বলা হয়েছে, আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত হয়, মানে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয়, সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে আসামি করিমের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাসভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে। এটা হচ্ছে 200 ফৌজদারি কার্যবিধি 1898 237 ধারা অনুযায়ী তাকে দণ্ডিত করা যাবে। সুতরাং আসামি করিমের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হলেও অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাসভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে। করিম ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে খলিলের স্ত্রীর সাথে ব্যভিচার করে। করিম ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলায় জোরপূর্বক গৃহে প্রবেশ করে খলিলের স্ত্রীর সাথে ব্যভিচার করে। করিমের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর 454 ও 497 ধারার পৃথকভাবে অভিযোগ গঠন করা হয়। উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি আলোচনা করবে। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত, ফৌজদারি কার্যবিধি 1898 235-এর 1 ধারায় বলা হয়েছে, যদি পরস্পরায় সংগঠিত কতগুলো কার্য পরস্পর সঙ্গে এরূপ সম্পর্কযুক্ত হয় যে কার্যগুলো একটিমাত্র কার্যের সামিল এবং একই ব্যক্তি যদি উক্ত কার্য সম্পৃক্ত বিষয়ে একাধিক অপরাধ করে, তাহলে এর প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ করে একটি মাত্র মামলা বিচার করা যাবে। ঘটনায় করিমের ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলায় জোরপূর্বক গৃহে প্রবেশ করে খলিলের স্ত্রীর সাথে ব্যভিচার করে। এখানে দুটি অপরাধ একটি মাত্র কাজ করতে গিয়ে সংগঠিত হয়েছে। তাই করিমের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর 454 ধারা ও 497 ধারায় পৃথক অভিযোগ গঠন করা হয়েছে। উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। তাহলে আপনি একটা অপরাধের জন্য অভিযুক্ত হলে পরবর্তীতে আরও কোনো অপরাধ সেখানে সংগঠিত করা যাবে, সেটা হচ্ছে 235-এর 1 উপধারায় বলা হয়েছে। আবার করিম অন্যায়ভাবে খোরশেদকে লাঠি দ্বারা আঘাত করে। করিমের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর 323 ও 352 ধারায় পৃথকভাবে অভিযোগ গঠন করা হয়। উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে কি আলোচনা করব। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত, ফৌজদারি কার্যবিধি 1898 235-এর 2 ধারায় বলা হয়েছে, অভিযোগকৃত কাজগুলো যদি এমন একটি অপরাধ সৃষ্টি করে যা বর্তমানে বলবৎ অপরাধের সংজ্ঞা ও দণ্ড দেওয়া এমন কোনো আইনের দুই ততোধিক পৃথক সংখ্যার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুরূপ প্রত্যেকটি অপরাধের জন্য অভিযোগ করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে। ঘটনায় করিম অন্যায়ভাবে খলিলকে লাঠি দ্বারা আঘাত করে। এখানে করিম দণ্ডবিধি 321 ধারায় সংজ্ঞায়িত 321 ধারায় স্বেচ্ছায় আঘাত প্রদানের অপরাধ করেছে, যা 323 ধারায় শাস্তিযোগ্য। একই সময় করিম অপরাধমূলক বল প্রয়োগ করেছে, যা দণ্ডবিধি 352 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য। সুতরাং করিমের বিরুদ্ধে দণ্ডবিধি 1860, 323 ও 352 ধারায় পৃথকভাবে অভিযোগ গঠন করা যাবে। উভয় ধারাতেই আবার শাস্তিও দেওয়া যাবে। আরেকটা সমস্যা দেখি, সেটা হচ্ছে চুরির অপরাধে বিচার চলাকালে 2 মাস জেল হাজতে থাকার পর জামিন পায়।
বিচারের পর এক্স এর 6 মাসের কারাদণ্ড হয়। কিভাবে আপনি এক্স সর্বমোট সাজার মেয়াদ গণনা করবেন, আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত সাজার মেয়াদ গণনা। এখানে ফৌজদারি কার্যবিধি 1898-এর 1 ধারায় বলা হয়েছে, শুধু মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্র ব্যতীত যে ক্ষেত্রে কোনো আদালত একজন অভিযুক্তকে কোনো অপরাধী বলে গণ্য করে থাকেন এবং এরূপ অপরাধীকে দোষী সাব্যস্ত পূর্ব অভিনাশ্রম বা সশ্রম যে কোনো মেয়াদে দণ্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে উক্ত আদালত ওই অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে 2 বছরের যে মোট মেয়াদ জেল হাজতে থাকবে ওই মোট মেয়াদ পর্যন্ত কারাবাসের মেয়াদ থেকে বাদ দেবেন। এই ধারা অনুযায়ী যেহেতু এক্স 2 মাস ইতিমধ্যে জেল হাজতে ছিলেন, তাই তার মোট শাস্তি 6 মাস থেকে 2 মাস বাদ দিয়ে বাকি 4 মাস তাকে কারাগারে থাকতে হবে।